আজকের এই বিশ্লেষণে আমরা দেখব কিভাবে একটা সাধারণ যুদ্ধবিরতি চুক্তি পুরো বিশ্বের অর্থনীতির ছকটাই পাল্টে দিতে পারে। চলুন এই জটিল ডমিনো এফেক্টটা একটু সহজ করে বোঝার চেষ্টা করি। আচ্ছা, একটা যুদ্ধবিরতি চুক্তি শেষ হয়ে গেলে ঠিক কি হতে পারে? চলুন বিষয়টার গভীরে যাওয়া যাক আর দেখি কিভাবে একটা ছোট্ট ডেডলাইন একের পর এক বড় ঘটনা ঘটাতে চলেছে। আমাদের গল্পে শুরুটা হচ্ছে আমেরিকা আর ইরানের মধ্যেকার একটা ভীষণ গুরুত্বপূর্ণ যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে, যার মেয়াদ প্রায় শেষের দিকে, আর এর আজ কিন্তু পুরো বিশ্বেই ছড়িয়ে পড়ছে। আন্তর্জাতিক মিডিয়া এবং এমনকি ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোও বলছে যে মার্কিন কর্মকর্তারা এই ডেডলাইনটা কনফার্ম করেছেন, মানে যে কোনো মুহূর্তে একটা বড়সড় সামরিক বা অর্থনৈতিক সংঘাতের সম্ভাবনা তৈরি হচ্ছে, যা পুরো অঞ্চলটাকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে। এমনিতেই একে অপরের জাহাজের উপর পাল্টাপাল্টি হামলার কারণে উত্তেজনা চরমে। পরিস্থিতিটা এখন ঠিক যেন একটা বারুদের স্তূপের মতো, শুধু একটা স্ফুলিঙ্গ পড়ার অপেক্ষা। যে কোনো মুহূর্তে কিন্তু একটা বড় সংকট তৈরি হয়ে যেতে পারে। এখন সবচেয়ে মজার ব্যাপার হলো, এই চাপের মুখে ইরান যা করছে সেটা কিন্তু বেশ অন্যরকম। মানে ওরা কোনো গতানুগতিক সামরিক পথে না গিয়ে এমন একটা চাল দিয়েছে যা সরাসরি বিশ্ব অর্থনীতিতে আঘাত হানতে পারে। ইরানের আইআরজিসি ঘনিষ্ঠ মিডিয়া শুধু হুমকিই দেয়নি, তারা রীতিমতো এই ইন্টারনেট কেবলগুলোর ম্যাপও প্রকাশ করে দিয়েছে। এটা কিন্তু একটা পরিষ্কার কৌশলগত বার্তা যে ওরা কতটা সিরিয়াস আর ওদের টার্গেট কতটা নির্দিষ্ট। একবার ভাবুন তো, যদি এই অত্যন্ত জরুরি কেবলগুলোর সত্যিই ক্ষতিগ্রস্ত হয়, তাহলে কি হতে পারে? পুরো পারস্য উপসাগরীয় অঞ্চলের ইন্টারনেট, ব্যাংকিং, সরকারি পরিষেবা সবকিছু বন্ধ হয়ে যেতে পারে। এটা একটা বিশাল ডিজিটাল বিপর্যয় ডেকে আনবে, সাথে অর্থনৈতিক বিশৃঙ্খলা তো আছেই। আর এই কথাটা থেকেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। হুমকিটা দ্বিমুখী, শুধু তেলের সাপ্লাই বন্ধ করা নয়, তথ্যের প্রবাহও বন্ধ করে দেওয়া। আধুনিক বিশ্বে যা তেলের মতোই গুরুত্বপূর্ণ, বলা যায় এটা ২১ শতকের একটা নতুন ধরনের যুদ্ধকৌশল। আর দেখুন পরিহাসটা কোথায়। এই অস্থিরতার কারণেই আমেরিকার এক প্রধান মিত্রদেশ এমন একটা ঐতিহাসিক পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে, যা মার্কিন আধিপত্যকেই সরাসরি চ্যালেঞ্জ জানাতে পারে। সুতরাং আসল পয়েন্টটা হলো, এই একটা পদক্ষেপ প্রায় ৭০ বছর ধরে বিশ্ব অর্থনীতিতে রাজত্ব করা একটা সিস্টেমকে সরাসরি চ্যালেঞ্জ করছে। ব্যাপারটা অনেকটা একটা প্রতিষ্ঠিত সাম্রাজ্যের গোড়ায় নাড়া দেওয়ার মতো। খুব সহজ করে বললে, এই সিস্টেমটাই মার্কিন ডলারকে বিশ্বের প্রধান রিজার্ভ কারেন্সি হিসেবে টিকিয়ে রেখেছে। মানে সারা দুনিয়ার তেলের ব্যবসা যেহেতু ডলারে হয়, তাই সব দেশকেই ডলার মজুদ রাখতে হয়, আর এটাই মার্কিন অর্থনীতিকে একটা বাড়তি সুবিধা দেয়। চলুন দেখি কিভাবে এতদিনের এই শক্ত ব্যবস্থাটা এখন হুমকির মুখে পড়েছে। প্রশ্ন হল, এই সিস্টেম যদি ভেঙে পড়ে, তাহলে বিশ্ব অর্থনীতিতে এর প্রভাবটা ঠিক কেমন হবে? সংযুক্ত আরব আমিরাতের জন্য সমস্যাটা এখন দুই দিক থেকে আসছে। একদিকে তারা মনে করছে মার্কিন নিরাপত্তা বলয় আগের মতো আর শক্তিশালী নেই। অন্যদিকে ডলারের ওপরেই নির্ভরতা তাদের জন্য অর্থনৈতিক ঝুঁকিও তৈরি করছে। আর এই কারণে তারা একটা বিকল্প পথের কথা ভাবছে। এই যে এত বড় একটা পরিবর্তনের কথা হচ্ছে, এটা কিন্তু এমনি এমনি হচ্ছে না। এর পেছনে আছে একটা নতুন বিশ্বশক্তির উত্থান। চলুন দেখি কিভাবে চীন এই পুরো সমীকরণে ঢুকে পড়ছে। এটা আসলে উপসাগরীয় দেশগুলোর একটা বড় কৌশলগত পরিবর্তনের অংশ। তারা এখন চীনকে ক্রমেই আরও শক্তিশালী আর আকর্ষণীয় পার্টনার হিসেবে দেখছে, কারণ চীন অর্থনৈতিক সুযোগের পাশাপাশি রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়াই স্থিতিশীলতার আশ্বাস দিচ্ছে। চীনের প্রযুক্তিগত আর শিল্প ক্ষমতা যে কি অসম্ভব, তা একটা তথ্য দিলেই বোঝা যায়। ওরা একসাথে ৫০টা পারমাণবিক চুল্লি বানাতে পারে। এটা অন্য কোনো দেশের পক্ষে কল্পনা করাও কঠিন। আর এই ক্ষমতাটা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে ওদের পারমাণবিক কর্মসূচিতে। মানে ওরা এখন পারমাণবিক প্রযুক্তির জন্য পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ। ডিজাইন থেকে শুরু করে নির্মাণ পর্যন্ত সবকিছুর জন্যই ওদের নিজস্ব সক্ষমতা আছে, আর কারো ওপর নির্ভর করতে হবে না। আর এটাই তাদের একটা স্বয়ংসম্পূর্ণ বিশ্বশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করছে। এই বিপুল পরিমাণ বিনিয়োগ আর সক্ষমতা স্বাভাবিকভাবেই উপসাগরীয় দেশগুলোকে আকর্ষণ করছে, কারণ তাদেরও নিজস্ব পারমাণবিক প্ল্যান আছে, আর তারা এমন একজন পার্টনার খুঁজছে যে টেকনোলজি আর টাকা দুটোই দিতে পারবে। তাহলে ইরান আমেরিকা উত্তেজনা, পেট্রোডলার সংকট আর তার সাথে চীনের উত্থান, সব মিলিয়ে ব্যাপারটা কোথায় দাঁড়াচ্ছে? আমরা আসলে একটা সম্ভাব্য নতুন বিশ্ব ব্যবস্থার কিছু লক্ষণ দেখতে পাচ্ছি, যেগুলো একে অপরের সাথে যুক্ত। যে সংঘাতটা দিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম, ওটা আসলে একটা ক্যাটালিস্ট বা অনুঘটকের কাজ করছে।
এটা একমেরু বিশ্ব ব্যবস্থা, মানে যেখানে শুধু আমেরিকাই প্রধান শক্তি, সেখান থেকে একটা বহুমেরু ব্যবস্থার দিকে পরিবর্তনটাকে আরও দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছে, যেখানে চীন এবং অন্যান্য শক্তিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সুতরাং এটা আর শুধু একটা আঞ্চলিক সমস্যা নয়, এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী পুরো বিশ্ব ব্যবস্থার জন্য একটা মৌলিক চ্যালেঞ্জ। আর এই পরিস্থিতিটা ভবিষ্যতের জন্য আমাদের সামনে একটা বড় প্রশ্ন রেখে যাচ্ছে। এই নতুন বিশ্বে ক্ষমতার ভারসাম্যটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে?